কি হয়েছে ঘটনাটা সেটা প্রথম থেকেই বলি। তো আফরিন নামের যে মেয়েটি, সেটা উনি একজন ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনার বাবা থাকতেন আমেরিকাতে, আর সাথে থাকে হচ্ছে মা, ভাই আর ভাই। ওদের বাসা হচ্ছে উত্তরায়, আমি উত্তরার কথাটা বললাম, তো একটা বাড়ি, তারা নিজেরাই বাড়িটা করেন আর কি। তো 8তলা 9তলা সে বাড়িতে তারা থাকতেন ফুল ফ্যামিলি। আচ্ছা, তো ঘটনা আসলে রাসেল ভাইকে কার সাথে কখন কোনটা ঘটে, কিভাবে ঘটে, এটা কারোর সাথেই কেউই জানে না, কেউই জানবে না কখন ঘটে যাবে। তো ওনার সাথে যে ঘটবে, ওনার সাথেই বা ঘটতে পারে এরকম কিছু উনি কখনো কল্পনা করেননি, বা এরকম কোনো কিছুর সাথে কখনো তার এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে শুনেও নাই। বা ভূত এফএমে আমাকে ডেকে বলবে যে এরকম ঘটনা তার সাথে ঘটছে, এটাও সে কখনো হয়নি। তো প্রথম দিন থেকে শুরু করি। তো সে তার না, যিনি বলেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রথম দিন, একদম প্রথম দিন সাধারণভাবে ওনারা এসব ব্যাপারে কখনো অবগত ছিলেন না, এরকম কোনো কিছু ঘটবে তাদের সাথে এরকম জানতেন না। তো প্রথম দিন আর কি, পরের দিন ইউনিভার্সিটি আসলে ক্লাসটা সবাই বাঙ্ক করবে ফ্রেন্ডরা মিলে। তো সব ফ্রেন্ডরা মিলে বাসায়, পরের দিন প্ল্যান ছিল যে কোথাও যাবে, ঘুরতে ঘুরতে বেড়াতে যাবে। সেদিন রাতের বেলা তো কোনো কাজ নাই, পরের দিন ইউনিভার্সিটিও নাই। তার ইচ্ছা হলো যে সারা রাত মুভি দেখবে। ইভেন সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল যে কোন মুভিগুলা দেখা যায়। তো কয়েকটা মুভি সে সিলেক্ট করে রাত 11টা থেকে শুরু করে। তো রাত 2টার দিকে তার মা তার রুমের মধ্যে ঢুকে যায়, ঢুকে বলে যায়, তুই ঘুমাচ্ছিস না কেন? তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই ঘুমা, এত রাত জাগছিস কেন? তোর ইউনিভার্সিটি নাই? তখন সে বলে যে না, আমার তো আসলে ইউনিভার্সিটি কালকে সব ফ্রেন্ড মিলে করবো না, তো এক কাজ, আমি রাত্রে মুভি দেখবো, তুমি ডিস্টার্ব করো না, আর যাওয়ার সময় আমার লকটা টিপ মেরে যাও, ভিতরটা লক করেছে, বারবার ডিস্টার্ব করো না। 3টার দিকে সিনেমা দেখার সময় তো স্পিকার চলছিল, স্পিকার হঠাৎ বন্ধ করে শুনলো যে তার দরজাকে নক করছে। তো ভেতর থেকে সে বলে, আম্মা তুমি ঘুমাই যাও তো, আমি পরে ঘুমাবো। তো ওইখান থেকে কোনো শব্দ আসে না, বা তার মা চিৎকার করে বলছেও না যে এই ঘুমাচ্ছিস না কেন। সে নক করেছে, জাস্ট নকের রিপ্লাই দিল যে আম্মা তুমি ঘুমাও তো। তো সে জানে যে তার মাই হয়তো নক করেছে। ফজরের আজান তখন দিবে বা 15-20 মিনিট পর হবে আর কি। তো এমন সময় সে আবারও স্পিকার বন্ধ করলো। প্রথমে নকের সাউন্ড শুনে স্পিকার বন্ধ করলো, যে নক করছে কি জানি। তখন সে বলল, আম্মা তুমি ঘুমাও না, আমি ঘুমাই যাব। তো এটা বলার পর এই কথাটা পুরাটা ইকো হলো, আরেকবার রিপিট হলো। তখন সে বুঝে গেল যে আসলে রিপিট হওয়ার তো কোনো চান্স নাই, কারণ পুরো বাসাটা তো খালি না। খালি হলে তবে ইকো হতো, খালি হলে যেরকম ইকো হয় সেরকম ইকো হলো, কিন্তু বাসা তো পুরো আসবাবপত্র আছে, তো তার তো মানে ইকো হওয়ার চান্সই নাই। তো সে করলো কি, আচ্ছা ভালো লাগছে না, এমন সময় পিসিটা অফ করে সে বেডে চলে গেল। ঘুমানোর সাথে সাথে লাইট বন্ধ করে অ্যাজ ইউজুয়াল যেভাবে লাইফ লিড করে সেভাবে কাঁথা গায়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতে তার মুখটা কে যেন চেপে ধরলো। অস্বাভাবিক চা মুখের মধ্যে, ছুটাতে পারছে না, কে চেপে ধরছে, মানে আমি রাসেল ভাই কিভাবে বলবো, সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না, এটা কবজি তার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, দুয়া কালাম পড়ছে, কিছুতেই লাভ হচ্ছে না। আর সে কোনো হাত ফিল করছে না, ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে ওইটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য কান্না করছে, চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না, ডোবা ধরার তো কোনো চান্সই নাই। মাত্র শেষ হলো বেডে আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মহিলা ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল, অনেকগুলা মানুষ বের হয়ে গেল, জানালা টানা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে না। লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো, যে জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে, যেরকম ছোপ ছোপ দাগ, সে কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ, অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে অনেকগুলা মানুষ হেঁটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট কেটে গেছে, জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটু কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে। আচ্ছা, তার মাকে তার ভাইকে বিষয়টা বলে। তার মা আর ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারি না। যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই ছোপ ছোপ দাগ কোথার থেকে আসছে, আমি নিজে দিয়েছি রক্তের ছোপ ছোপ দাগ, তখন তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা মানে সে ডিসাইড করে যে এরকম ভাবে তো থাকা সম্ভব না, আর থাকলেও তার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতের থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মে চলে আসলো। এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা। তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে, মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল। এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাতের বেলা পড়ছে, রাত্রে 1টার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানো, ওই দিন থেকে লাইট জ্বালানো।
তার ঘুমানো সময় তার মার সাথে থাকা অবস্থায় লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থায়। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ করে একটা শব্দ হলো, তার খাটের পাশেই জানালা, সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা। মানে 8 তলা রাসেল ভাই, 8 তলা ইম্পসিবল। সে ডান পাশ কাত হয় দেখে মেয়েটা যে ফ্লোর যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নাই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, ভাইকে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসে, বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তার দৌড়ে তারপর মাকে যেয়ে দেখায়, মাকে ডাইকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। এরকম ঘটনাগুলো ঘটে যাওয়ার পর থেকে তার আর একার ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায়, ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মা মানে যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাবি, তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে যে আলিফ ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা, আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে মানে যদি কাউকে পাই না আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই এট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট স্টেজে আসি, সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতে যেতেই, তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমের দরজাটা পুরাটা খুলতেই পুরো আলো যখন, মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে, এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল সে তার দিকে তাকালো। আর সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা, আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নাই। লাইট জ্বালাতেই সব উধাও, এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ, জমাট বাঁধা রক্ত। তার ভাইকে ডাকলো, তার ভাই বলল যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে নামাজ, তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তার ভাই যে মসজিদে, পাশের বাসা, সেই মসজিদে সেদিন আবার শুক্রবার ছিল, তো হুজুরকে জানায়। তো রাসেল ভাই খুব বেশি দিনের আগের ঘটনা, তা হুজুরকে নিয়ে আসার পর তো হুজুর খুব আহামরি সাজেশন দিতে পারলো না, বললো যে আপনারা এরকম আমল করেন আর সূরা ইখলাস না, ফালাক আর নাস পড়ে সারা শরীর বন্ধ করে ঘুমান, হয়তো এই জিনিসগুলো আর ফেস করবেন না। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে অ্যাড্রেস দিতে পারি, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। তো দেখা করতে করতে যেতে যেতে যাত্রাবাড়ি ক্রস করে সে নন্দীপাড়া, সেই নন্দীপাড়াতে একজন লোক, তার সাথে লোকের সাথে সেই লোক দেখা করে, ভাই দেখা করে, আফরিনের ভাই দেখা করার পর সেই লোককে তাদের বাসায় নিয়ে আসে। লোক বাসায় ঢুকার সময় বলে যে আমি এই বাসায় ঢুকবো না, আমি আপনাদের বাসায় ঢুকবো না, আমি ছাদে চলে যাব, আমাকে একটু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো তাকে ছাদে নিয়ে যায়, ছাদে নিয়ে যাওয়ার পরে বলে যে আমাকে একটা আয়না দেন আর সরিষার তেল দেন। আয়নার সরিষার তেলের মধ্যে কি জানি ঘুরালো, কিছুক্ষণ ঘুরানোর পর বলে যে আচ্ছা আপনাদের বাসায় আমি যেতে পারবো মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর, আমাকে এমন ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার এখানে, আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে, সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারে ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে, জাস্ট সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই হুজুর যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিল মসজিদে, সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না, তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে, কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে নেবো, এটা ভাড়া দিয়ে দিব, কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না,
দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা। এবং তার ওয়াইফ মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না এই বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাসেল ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে। সে খুব সাহস করে চলে আসে বাসায় থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারোর কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, আফরিনাপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি। আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়। রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ড গুলার, ঘন্টার এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায়, এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের একটা কফিন রাসেল ভাই, কালো কালারের কফিন। কফিনের উপর দিয়ে ঢাকনা দেওয়া, এবং এই কফিন কোথার থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 জন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে। আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চাপাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাত্রের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না। পরবর্তী ওই দিন রাত্রেবেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো, রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরাই ফেলেন। আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, আমেরিকায় তখন রাত 2টা, আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশি। তার হাজবেন্ড মানে ওই ফোন দেয়, মোবাইল ফোনে, মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে। ফোন আসার পর বলে যে আপনার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন ভাঙে বলে নাই, ওই দিন ভেঙে বলা হয়নি। পরে জানতে পারে, কিছুক্ষণ পরে তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নেই, সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নোওয়্যার রাসেল ভাই, এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সবকিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, এই বাসার নিচেই লাশটা রাখে, উপরে উঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে, সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল। লাশের দিকে সবাই তাকিয়ে আছে। বললো যে, সে লোকটার কাছে যে বললো যে আপনি কাজ করেন, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম, প্লাস মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর একটা বিপদ যাবে খুব শীঘ্রই। আমি আপনাকে জানাতে পারি না, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, এই জন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই, উপরে যে কাফনের কাপড়টা আছে, আর উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা আছে একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতর গুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয়, এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোকটাকে বলে যে আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না, ওটা ফেলাই যাবে না। ওটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের
সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য যেটা করছে কি, কারা করছে, মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি। আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যায়, তাদের ডাকতেই চায় না, এরকম কিছু একটা কেউ একটা ঝামেলা করতে যাচ্ছে। খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনার। কফিনটা তখন সরিয়ে বাসার ছাদে রাখা হয়। উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমন ভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো বলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল। ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল। এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে। কান্না করছে, কান্না করার অবস্থায় আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল। তার বাবা আমেরিকায় শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে। তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে, তখন তার বাবা আমেরিকায় ছিল। আমি তোমাকে লাস্ট বারের মতো দেখতে পারলাম না। এই তো বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় সে কিন্তু ছাদের গেট তালা মানে তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল। এমন সময় হঠাৎ করে তার মাথার উপর থেকে জানি হাত বুলিয়ে চলে গেল। মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই। যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো। সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় আমার বাবা কফিনে শুয়ে আছে। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আসলে 2008 সালের পর থেকে ও আসলে পড়াশোনা তেমন কন্টিনিউ করতে পারেনি ওর বাবা মারা যাওয়ার পর। তো ফ্যামিলির সব ভার ওর উপরে চলে আসে। তো ওর বাবার একটা ব্যবসা ছিল, সেটা মানে কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসতো আর কি। তো যশোর বর্ডারের সাথে কানেকশন, যশোর বর্ডার থেকে জিনিসপত্র আসতো আর কি। তো ওকে যশোর যেতে হতো প্রায় সময়। তো ওর যে খালা, ওর যে মা ছিল, সেই মার দূর সম্পর্কের আত্মীয়র বাসায় সে যশোরে প্রায় সময় যে উঠতো আর কি। কোন এলাকায় উঠতো যশোরে সেটা শেয়ার করছি না, 2010-এর ঘটনা। আচ্ছা। তো সেই বাসাটাতে প্রতি মাসেই তাকে যেতে হতো, কারণ জিনিসপত্র সব আসতে হচ্ছে আপনার ওই যশোরে, এবং তার ওখানে একটা গোডাউন ভাড়া করা ছিল, সেখানে এসে সব জিনিসপত্র রাখতো এবং একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ ঢাকায় জিনিসপত্রগুলো নিয়ে আসতো। তো ও যেত, এখানে 2-3 দিন থাকতো এবং থাকতেই হতো, মাস্ট থাকতে হতো। তো সেখানে থেকে জিনিসপত্রগুলো কমপ্লিট করে ঢাকায় চলে আসতো। তো ওর রুটিন এরকম ছিল যে ঢাকা থেকে যশোর যাবে, যশোরে থেকে কন্ট্যাক্ট করে সবকিছু গোডাউনে নামিয়ে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে আবার 3 দিন পর ঢাকা ব্যাক করে চলে আসা। আচ্ছা। ওই বাসাটাই থাকতে হতো তাকে, কারণ হোটেলে থেকে থেকে প্রতি মাসে 3 দিন দরকার কি ওর, ও যেহেতু পরিচিত বাসা আছে। তো ওই বাসায় গেলে দেখা যায় যে দূর সম্পর্কের আত্মীয় ছিল তার, আবার উনি আবার মানে ওনার ওয়াইফ ওই বাসাটা চালাতো। 2010 ওই মুহূর্তে উনি বেঁচে ছিলেন না। তো ওনার ওয়াইফের বয়স ছিল প্রায় 72। ওনার দুই ছেলে ছিল, একসাথে থাকতো আর কি। তো 3 তলা বাসা, 3 তলার 2টা ফ্ল্যাট। সেই 2টো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে উনি গেলে থাকতো। একটা ফ্ল্যাট বলতে 2টা রুম আর কি। আচ্ছা। সাথে একটা ওয়াশরুম আছে, একটা রান্নাঘর আছে, আর পাশে একটা রুম ছিল, সেইটা আবার গোডাউন হিসেবে আরেকজনকে ভাড়া দেওয়া ছিল। আচ্ছা। তো ওই গোডাউন তার একদম তো পাশের রুমে আর কি, আর 4 তলার ছাদ ছিল। তো উনি গেলে 3 তলায় উঠতেন। তো সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায় যাওয়ার পথে, এবং টিকিট না পাওয়ার কারণে নন এসি বাসে যেতে হয়েছিল। তো নন এসি বাসের টাইম ছিল দুপুরবেলা। তো ও পৌঁছে হচ্ছে সন্ধ্যার দিকে, 12টার বাস ছিল, ও পৌঁছেছে ঠিক বিকাল 5:30-6টার দিকে। 6টার দিকে পৌঁছে যায়, এবং বাসে থাকা অবস্থায় বৃষ্টি নামে এবং ভালো ঝড় হতে থাকে, গরমকালের তো এরকম সময়ের। তো ভালো ঝড় হয়, ঝড়ের এক পর্যায়ে যখন সে বাস থেকে নামে তখনও বৃষ্টি হচ্ছে। তো একটা শেডে যে আশ্রয় নেয়। তো ওই মুহূর্তে আকাশে মেঘ চমকাচ্ছিল এবং অন্ধকারই ছিল, প্রায় মেঘাচ্ছন্নই ছিল। আচ্ছা। তো সে রিক্সা করে, রাসেল আপনি ঘটনা শোনেন নাই আমার কাছ থেকে, এটা যেহেতু শোনেন নাই আপনাকে বলি একটু শুনতে। তো কি করে রিক্সা নিয়ে চলে যায় এলাকাতে, ওই এলাকাতে বাসায় যে উঠে। তো ইলেকট্রিসিটি ছিল না, ঝড় হয়েছে স্বাভাবিকভাবে, আর মফস্বল এলাকায় ইলেকট্রিসিটি না থাকাটাই স্বাভাবিক। তো ও বাসায় যায়, বাসায় পৌঁছানোর পর অন্ধকার, তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাসায় পৌঁছানোর পরে নিচে জাস্ট রিক্সা ভাড়াটা দিয়ে ঢুকবে এমন সময় দেখে ওই বাসায় গেলে নর্মালি ওকে সার্ভ করতে একটা ছোট্ট কাজের মেয়ে। সে মেয়েটার বয়স 12 কি 13 বছর হবে। তো দোতলায় উনি যে ওনার মার খালা হয় হিসাবে সম্পর্কে, তো উনিও আসলে ভুলে ভালে খালাম্মাই ডাকতো। আচ্ছা। তো মানে আমার ফ্রেন্ডটা ওই খালাম্মাই ডাকতো। আচ্ছা। তো ওই রিলেশনটা ওরকম ভাবে মানে মেইনটেইন করে বলতো না। তো খালাম্মা বলতো, তো বলতো যে আমি দোতলায় দেখা করে যাই সবসময়, তো নক করবো। তো নিচেই মেয়েটা দাঁড়ায় আছে, এবং এই জগতে আসলে ওই মুহূর্তে 2010 সালে, আজ থেকে 9 বছর আগে, কুপি নিয়ে দাঁড়ায় আছে রাসেল ভাই। খুব অদ্ভুত, কুপি নিয়ে দাঁড়ায়। এই সময় যেটা দেখা যায় না উনি ও মানে এটা ওই মুহূর্তে চিন্তা করতে করতে এক পর্যায়ে মেয়েটাকে বলে, এই কিরে কুপি কেন, চার্জ লাইট নাই? তো ওই মেয়েটা কোনো উত্তর দেয় না। আচ্ছা। তো মেয়েটা বলে যে আসেন, এতটুকুই বলে।
এবং সিঁড়ি দিয়ে মেয়েটা উঠতে থাকে। তো মেয়েটার শরীরটা একদম অসাড় অবস্থা, মেয়েটা কি হাঁটতে পারে না নাকি। লাস্ট 2 বছর ধরে মেয়েটাকে দেখতেছে এই বাসায়। তখন মেয়েটা আরো ছোট ছিল, এখন 12 বছর বয়স। তো মানে মেয়েটা হাঁটতে পারছে না, উপরে উঠছে সিঁড়ি দিয়ে, মনে হয় উঠতে পারছে না। বলে কি রে, তোর শরীর খারাপ নাকি? তো কোনো উত্তর দেয় না। আচ্ছা, বলে যে খালাম্মা কোথায়, ওইটারও কোনো উত্তর নাই। বলে যে কারেন্ট কখন গেছে, এইটারও কোনো উত্তর নাই। চুপ করে। তো আরো কয়েকবার জিজ্ঞেস করলো তোর শরীর খারাপ, একটা পর্যায়ে না পারতে এরকম একটা উত্তর আসে, না শরীর খারাপ না। না। তো সিঁড়ি দিয়ে উঠে ওই মেয়েটা ওই কুপির আলোতে, ও বলে যে কুপির আলো মোবাইল আলোর থেকে বেশি, তো মোবাইলও আলো মানে ছেড়ে রাখছো, আর কুপি নিয়ে মেয়েটা ওকে 3 তলায় উঠায় দেয়, ফ্ল্যাটে উঠাই দিয়ে ও মানে ওয়াশরুমে চলে যায়, কারণ অনেকক্ষণ ধরে বাসে ছিল, ওয়াশরুমে যাওয়া হয় নাই। তো ঢুকেই ও ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে প্রায় 5-7 মিনিট পর বের হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই খাওয়ার টেবিলে চোখ পড়ে। খাওয়ার টেবিলে আপনার রকমারি খাওয়া সাজানো। এরকম কখনো হয় নাই যে আসার পরপরই খাওয়া মানে খাওয়া হয় নাই, আর খাওয়া মানে নরমালি খাওয়া দাওয়া হয় আর কি। তো বাসায় ইলেকট্রিসিটি নেই, এত আয়োজন, টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো যেহেতু ক্ষুধার্ত ছিল, মেয়েটা খাওয়াটাও রেখে গেছে মনে করে সবগুলা খাওয়া খায়, মোটামুটি খাওয়া খায়, সব খেতে পারে না, বিরিয়ানি এই সেই। আর বাসায় এত এলাহি কাণ্ড, কিন্তু একটা মানুষের মুভমেন্ট দেখলাম না। ওই সময় তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, ইলেকট্রিসিটি তখন নাই। তো ভাবছিল যে নিচে দোতলায় যে নক করবে, তো বলে যে না একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পর, কারণ ওকে যেতে হবে ওর গোডাউনে। তো ও কি করলো যে 8টার দিকে বের হবে, একবার একটু রেস্ট নিয়ে যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, কারণ দুপুরে খাওয়া হয় নাই। আর জ্যামে ছিল অনেকক্ষণ, বেশ শরীর খারাপ, মানে এক্সস্টেড ছিল, প্রায় ঘন্টাখানেক ঘুমাতে ঘুমাতে 9টা বেজেছে রাত। ওর প্ল্যান ছিল 8টায় বের হবে, কিন্তু তখন বাজে রাত 9টা। তো উপরে মানে উঠে দেখে যে ওই খাওয়া দাওয়া ওই জায়গায় ভাবে পড়ে আছে। ও নিচে যায়, দোতলা নক করে, তো দোতলা থেকে কোনো সারা শব্দ নাই। আচ্ছা। তো নিচে নামতেই ওই ভাড়াটিয়া, ওই এতদিন ধরে আসতেছে, লাস্ট 2 বছর ধরে ওইখানে, মানে লোকজন দেখলেই বুঝে যায় না এটা এই বাসার মানুষ। তো ও দেখে যায় ভাড়াটিয়ারা নিচতলায় ঢুকতেছে, ও বের হয়ে যায়, আশেপাশের কাজকর্ম শেষ করে আবার রাত্রেবেলা ঠিক 10টায় ব্যাক করে। আচ্ছা। ওর প্রোডাক্ট চলে আসে ইন্ডিয়া থেকে, তো ওইগুলি দেখে চেক করে বাসায় আসে, 10টা থেকে ঢুকবে। আমারও দোতলা হয়ে যখন উপরে উঠতে যায়, তখন সে দোতলা আবার নক করে, কিন্তু দোতলাতে কোনো সারা শব্দ নাই, কোনো নকের কোনো রিপ্লাই নেই। প্রায় 2 মিনিট, 1 মিনিটের মধ্যে নক করলে মোটামুটি মানুষজন দরজা খুলে ফেলে। 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে কোনো দরজা নক করে। তো একটা পর্যায়ে ফেড আপে উপরে উঠে যায়, মনে হয় কেউ নাই, হয়তো বা ভিতরে আসছে, হয়তো শুনতে পাচ্ছে না। তো 3 তলায় যায়, 3 তলায় রুমে ঢুকতে দেখে খাওয়া আবারও গোছানো, খাওয়া দাওয়া একদম টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো চিন্তা করতে থাকে, এত ফাংশন, এত বড় ফাংশন, এত আরামের খাওয়া, তো মজার খাওয়া, তাহলে বাসায় তো চিৎকার চেঁচামেচি থাকার কথা। ওর মধ্যে ইলেকট্রিসিটি চলে এসছে, চিৎকার চেঁচামেচি থাকার কথা, কিন্তু কোনো চিৎকার মানে কোনো মানুষজনই নাই। কিন্তু এত খাওয়া দাওয়া, ও খেয়ে ফেলে আসলে ভাই। খাওয়া দাওয়া করার পরে ওর একটা পর্যায়ে তন্দ্রা চলে আসে, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো মোবাইল ফোন তখন যাবার যুগ, মোবাইল ফোন মানে এখন যেরকম স্মার্টফোন, ওই সময় স্মার্টফোন ছিল না, যাওয়া ছিল মোবাইল ফোন, নকিয়া ছিল ওর একটা মোবাইল ফোন, নকিয়া। তো ইউজ করতে করতে রাত্রে 12টা বাজে তন্দ্রা আসার পর ঘুমায় যায়। হঠাৎ করে, এটা কিন্তু রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ প্ল্যান কোনো ঘটনা না, এটা ওই দিন পৌঁছানোর পরের ঘটনা। হঠাৎ করে রাতে ঘুম ভাঙে, কে জানি ওর কাঁধ ধরে, ওই ফ্ল্যাটে খালি ও একা, কাঁধ ধরে টান মানে কি, কাঁধ ধরে ডাকার জন্য যেরকম ঝাঁকানিরা, ওর কাঁধ ধরে ধাক্কাচ্ছে। ও উঠে দেখে কেউ নাই, কিন্তু উঠার সাথে সাথে দেখে যে দরজা নক করছে কে। বলে এত রাত্রে ঘড়ির মোবাইল ফোন দেখে, ঘড়ির কাটায় তখন রাত বাজে 1:30। ওয়াশরুমে একটু মুখটা ধুয়ে দরজাটা খুলতে যাবে না, দরজাটা আগে খুলুক, দেখে কে আসছে। দরজাটা খুলে দেখে সেই মেয়েটা কুপিনে দাঁড়ানো, যাকে দেখেছিল সন্ধ্যার সময়। কুপিনে সন্ধ্যার সময় যাকে দেখেছিল, বিকালে না, সন্ধ্যায়, এবং কুপিনে দাঁড়ানো। তো এরকম ভাবে বলছে যে খালাম্মা আপনার সাথে দেখা করতে চায়, আপনি আসেন। বলে যে রাত তো এখন অনেক হয়েছে, তোমার খালাম্মার বলে সকালে দেখা করবো। বলে না, নায়ের যে বলে যে না যে বললো, মনে পুরো বিল্ডিংটা কেঁপে উঠছে, এত জোরে না, আপনি এখন আমার সাথে আসবেন। আচ্ছা। তো একটু রীতিমতো বিরক্ত হয়ে যায়, এত রাত্রেবেলা দেখা করতে চাইছে। তো ও কি করে, দরজা লাগে, নিচে নামবে প্ল্যানিং করতেছে, দেখে মেয়েটা উঠে ছাদের দিকে। এই কই যাও তুমি, নিচে আয়, তুই কই যাস, নিচে যা, নিচে নাম। বলে খালাম্মা উপরে আসেন। ও ছাদে যায় ওই মেয়েটার সাথে, ছাদে যাওয়ার পরে ছাদের মাঝখান পর্যন্ত চলে যায়। তখন বলে যে ওই যে খালাম্মা দাঁড়ায় আছে, খালাম্মার সাথে দেখা করে। ও যাবে এমন সময় পিছনে তাকায় দেখে মেয়েটাও নিচে চলে গেছে, মেয়েটা নাই, ওই জায়গাটাই আর নাই। ওই সামনে যাওয়ার পরে আসলেই সেই মহিলা, সেই ভদ্র মহিলা ওই জায়গায় দাঁড়ানো,
জিজ্ঞেস করলো, কি রে বাবা কেমন আছো তুমি, তোমার বাবা কেমন আছে? ফার্স্টেই গলদ, তোমার ওর কেমন বাবা আছে? মারা গেছে আরো 2 বছর 3-4 বছর আগে। বলে, বাবা কেমন আছে, তোমার বাসার সবাই ভালো, তোমার মা ভালো? তো ও একটা পর্যায়ে স্টান্ড হয়ে যায়, কাহিনী কি, তোমার বাবা কেমন আছে? বলে, তোমার তো খালু বাসায় নাই, এই জন্য তোমাকে উপরে আসতে বললাম, আমি অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করতেছি। খালু বাসায় নাই মানে কি, মানে এটা কিরকম না, হ্যাঁ। ওনার হাজবেন্ড তো মারা গেছে। তো ও খুব ভরকে যায়, তো ও একটা পর্যায়ে মাথার ঘাম টাম ছুটতে থাকে, তো বলে যে আমি কনভারসেশনটা শেষ করার জন্য তাড়াতাড়ি উতলা হয়ে যাই, আমি নিচে নেমে যাব। আমি বলতে থাকি বারবার, খালাম্মা আমি এখন শুয়ে পড়ি, আমার সকালবেলা কাজ আছে, আমার মালগুলা তুলতে হবে ট্রাকে, ঢাকায় পাঠাবো, আমি চলে যাই নিচে। ওই মহিলা ওকে আসতে দিচ্ছে না এবং ওর কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। উনি যাবতীয় কথা বলছে, ওনার গ্রামের বাড়ির কথা, ওনার গ্রামের বাড়ির সাতক্ষীরা, সেখানকার কথা, সেখানকার ঘটনা বলতেছে। কাহিনী কি উনি থামতেছে না কেন? উনি কি আমার কথা শুনতেছে না, নাকি আমি ওনার কথা ভুল শুনতেছি? একটা পর্যায়ে বলে, তোমার আব্বাকে বইলো আমার কাছে দেখা করতে, আমি অনেকদিন যাবত তার জন্য অপেক্ষা করতেছি, আমি ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা পাই, এই জিনিসটা একটু আমার বাবাকে জানানো দরকার। বাবা মারা, ও বুঝে গেছে যে এখন যেটা হচ্ছে সবকিছু হচ্ছে ওর লাইফ, মানে এগুলি সব ফেক, এগুলি কিচ্ছু না, আমাকে এখন দৌড়াতে হবে। ও দৌড়ায় বাসার নিচে চলে যায়, নিচ থেকে রিক্সা নেয়। রাত্রে 1:30টার সময় একটা রিক্সা পায়, রিক্সা নিয়ে কোনো মতে ভয়, এখন রাত 1:30 মানে তখন ভয়, ডাকাতের ভয়, তখন আর এসবের ভয় না, প্যারানর্মাল ভয় না। রাত্রেবেলা অন্ধকার মফস্বল এরিয়াতে রাত্রে 1:30টায় ওইখানে হাইওয়ে ক্রস করে, অনেক ভয়াবহ। 2010 বললো কি, আপনি এখন যারা থাকে তারা দেখুক না, রাত্রে 1:30টায় বের হয়। সেটাই। তো উনি কোনো মতে ওনার গোডাউন পর্যন্ত যায়, দরজা অনেকক্ষণ ধাক্কানোর পরে ওনার গোডাউনের লোকজন খুলে, উনি গোডাউনে দিন রাত কাটায়। পরের দিন সকালবেলা বাসায় যায়, কারণ ব্যাগ বাসায়, ওই ব্যাগের ভিতরে মানি ব্যাগ টানি ব্যাগ সব। তো ওকে তো কয়েকদিন চলতে, মানে মানি ব্যাগ ঢাকায় ব্যাগ করতে হলে তো মানি ব্যাগ লাগবে। তো ওর জিনিসপত্রগুলো আনতে যায়, এমন সময় দরজা অনেকক্ষণ নক করে, তখন সকাল 10টা-11টা বাজে। অনেকক্ষণ নক করার পরে পাশের ফ্ল্যাট থেকে এক লোক আসে। পাশের ফ্ল্যাটে একটা লোক এসে বলে যে, কি ব্যাপার ভাই, আপনি দরজা নক করতেছেন কেন? বলে যে, খালাম্মা কোথায়, খালাম্মার সাথে আমার একটু দেখা করা দরকার, কালকে রাত্রেবেলা ছাদে কথা হলো। ওই লোকটা তখন মাথা চুলকাইতেছে, ছাদে কথা হলো মানে কি? বলে, খালাম্মার সাথে একটু দেখা করা দরকার, উনি রাত্রেবেলা কথা বললো, কি বললো বুঝি নাই, উল্টা পাল্টা, এখন একটু কথাবার্তা বলে যাই, দরজা নক করতেছে, কেউ খুলতেছে না। বলে, কি বলে না বলতে বলে, উনি তো 25 দিন আগে মারা গেছেন। ওনার ছেলেরা কয়দিন আগে ওনার কবর জিয়ারত করতে সাতক্ষীরায় গেছে, আর উনি ওনার সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, পাশের বার। আর যেই লোকটা দায়িত্বরত ছিল, ওই লোকটা হচ্ছে ওই মহিলার ভাই। আচ্ছা। বলে, ও তো মারা গেছে সাতক্ষীরাতে, ওনার ছেলেরা কয়েকদিন আগে আবার, আপনি কবে আসেন? বলে, আমি গতকালকে আসলে, আপনার আসার 2-3 দিন আগে ওই সাতক্ষীরাতে গেছে কবর জিয়ারত করার জন্য। তো ওর মাথাটা আকাশটা ভেঙে পড়ে। বলেন কি? আচ্ছা, এই কাহিনী হয়েছে। তো উনি ওই দিন ব্যাগ ট্যাগ নিয়ে, ওকে তার 2 দিন থাকতে হবে যশোরে। আসল ভাই ও কি করে, একটা হোটেলে ওঠে, খুব আহামরি না, খুব নর্মাল হোটেল, আমি বলে ফেললে সবাই হোটেলটার নাম চিনে যাবে, থাক তাহলে বলার দরকার নেই, আমরা শুনি না বলি। তো হোটেলে ওঠে, হোটেলে একটা নর্মাল রুম নেয় 3 তলায়। 3 তলার রিটেল সবকিছু, 3 তলার রুম পায়, 302 নম্বর রুমের ভিতরে ঢোকে, রেস্ট নেয়, কাজকর্ম করে, রাত্রে 10টায় ঢোকে, এবং সারাদিনের ধকল আর ওই গতকালকের ধকলটা ওকে খুব বেশি পড়াতে থাকে। ও মাথা খারাপ হয়ে যায়, করবো কি, এটা কেমনে সম্ভব? আমি রাতের বেলা তার সাথে কথা বললাম, জলজ্যান্ত মানুষটা আমার সামনে দাঁড়ায় কথা বলতেছে, অথচ এই মহিলাটা মারা গেছে 20-25 দিন আগে। আর এটা আপনার সাথে নতুন কোনো ঘটনা ঘটলে, আগে কয়েকবার শাহান ভাইয়ের ঘটনা একটু আগে শেয়ার করলাম, তার এই অভ্যস্ত, কিন্তু ও তো অভ্যস্ত না। ওর মাথা, ও সারাক্ষণ চিন্তা করতে করতে এক সময় ঘুমায় যায়, ঘুম ভাঙে, ইলেকট্রিসিটি নেই, সিগারেট ধরাবে, বারান্দায় যাবে, নর্মাল কোনো হোটেলের মতো এসিওয়ালা হোটেল না, নর্মাল হোটেল, ও বারান্দায় যাবে, এখন আবার এসি করে ফেলছে হোটেলে। তো বারান্দায় যাবে, বারান্দায় যাওয়ার সময় বিছানা থেকে পা ফালাতে দেখলো যে পায়ের মধ্যে কি জানি লাগছে, পাটা ভিজা। তো ও ওই ঘুমানোর সময় দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বৃষ্টি হয়েছে, তো জানালা দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে, পায়ের মধ্যে পা ভিজা। তো পানি আর অন্য কিছুর মধ্যে তফাৎ আছে, এটা কেমন পিছলা, এটা কেমন পিছলা। ও মোবাইলের লাইট জ্বালায়, এখন ওই রুম তো জানা নাই কোন জায়গায় সুইচ, ওকে মোবাইলের লাইট জ্বালাই সুইচ খুঁজতে হচ্ছে, কারণ রেগুলার যে রুমের মধ্যে প্রতিদিন লাইট বন্ধ করে সে জানে পজিশনটা। তো হোটেল রুম এটা তো প্রথম গেছে, তো মা নামাতেই ও যখন মোবাইল ফোনের আলো ওই জায়গায় ফেলে, মোবাইল ফোনের আলো, স্ক্রিনের আলো ফেলতেই দেখে যে মানুষ টানুষ পড়া ফ্লোরের মধ্যে, মানুষ টানুষ পড়া, বোঝা যাচ্ছে না কি এটা। তো ভালো করে আলোটা ফেলে দেখে যে সেই মেয়েটা যে কুপি নিয়েছিল, ওই মেয়েটার একটা মাথা পড়ে আছে ফ্লোরের মধ্যে, আর শরীর টরীর কিছু না, যদি 2টা হাত সাথে রাখা।
মাথার সাথে দুইটা হাত রাখা। এইটা দেখার পর ও দরজা খুলে এখান থেকে নিচে নেমে যায়, দৌড়ায় নিচে নেমে যায়, নিচে নেমে যে লোকজন ডাকে, জড়সড়ো করে পুরা হোটেল যে মানুষগুলা ঘুমন্ত সবাইকে জাগায়, কারণ এক রুমে ঘটনা ঘটছে, এক চিৎকারে সবাই উঠে গেছে। সবাই রুমে এসে দেখে কিচ্ছু নাই, লাইটটা জ্বালা নাই, কিচ্ছু নাই, নো নাথিং ওয়াজ দেয়ার, কোনো কিচ্ছু ছিল না। সবাই বলছে না এটা আপনার ঘুমের মধ্যে ভুল, অথবা এটা আপনি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছেন, অথবা আপনার বলে না রে ভাই আমি পা দিয়ে ফিল করছি জিনিসটা, পা দিয়ে ফিল করছি আমি জিনিসটা, চুলের মধ্যে আমার পাড়া পড়ছে, আমি এর থেকে আপনাকে আর কিভাবে বুঝাবো। পরে ও হোটেল ছেড়ে দেয়, ও গোডাউনে থেকে লাস্ট 2 দিন গোডাউনে থেকে। কিন্তু মজার বিষয়, সে যখন ওই বাসায় যায় আবারও ওই লোকের কাছে, এবার ওই গানে দরজা নক করে, নক করছে ওই দরজায়, বলে যে ওনাদের বাসায় যে একটা কাজের মেয়ে ছিল, ওর এটা কিউরিয়াসিটি, কাজের ওই মেয়েটারই তো মাথা দেখলো, বলে মেয়েটার কি হয়েছে, ওই মেয়েটা কোথায়, মেয়েটা থাকে না এখানে। আমি ও বলে নাই যে মেয়েটার সাথে ওর দেখা হয়েছে, মেয়েটাই তো ওকে খাওয়া দাওয়া দিচ্ছে, এটা ওর মনে হচ্ছিল। বলে মেয়েটার একটা সমস্যা হয়েছে ভাই, এটা তো আর কি আমি বলবো? ওনার কথাই জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ কি খবর। হ্যাঁ বলে যে মেয়েটারই আসলে কি বলবো, আসলে মানুষ মারা গেলে ওই যে ভাগ্য দোষ বলে, ওর মনে হয় যে ওর সমস্যা হয়ে গেছিল। মেয়েটা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই খালাম্মা মারা যাওয়ার 4 দিনের দিন, মানে আপনাদের খালাম্মা ওনার আপা আর কি, আপা মারা যাওয়ার 4 দিনের দিন ওই মেয়েটার বাবা মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিল, রাস্তার মধ্যে বাবার সময় এটা মারা যায় অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বগুড়ায়। এই মেয়েটাই তো সেই কুপি হাতে দাঁড়িয়ে ছিল। ও তো ভাই ও বলে যে আমি এরপর থেকে আমার লোক পাঠাবো, আমি আর যশোরে যাবো না, এই অবস্থায় আর যশোরে যাওয়া সম্ভব না। আর ওই কাটা জিনিসটা ওকে প্রচুর পড়াতে থাকে। ওই দিন বাসা মানে গোডাউনে চলে আসে, ঢাকায় আসতে পড়তে পুরো রাস্তায় সে দোয়া পড়তে পড়তে, যে মানুষ কখনো অতটা দোয়া টোয়ায় ইয়া ছিল না, ও বলে দোয়া পড়তে পড়তে বাসায় আসে। বাসায় আসার পরে ও কাউকে না জেনে মানে জিনিসটা ওর মধ্যে থাকতে থাকতে অনেকদিন পড়ায়। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ও স্বপ্নে মেয়েটাকে প্রায়ই দেখতো। একটা পর্যায়ে ও একটা মানুষের কাছে যায়, বলে যে ভাই আমি সাইকোলজিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিস্টের কাছে, যে আমি এই ঝামেলায় পড়ছি। বলে যে এইটা একদিক দিয়ে সাইকোলজিক্যাল ডিফেক্ট, যে আপনি ওইখানে যে খাওয়া দাওয়া খাইছেন, আপনি যদি বলেন যে ওর খাওয়া দাওয়া খাওয়ার কারণে আপনি বারবার ওকে দেখছেন, যদি কোনো হুজুরের কাছে যান তাহলে ও আপনাকে এই কথাই বলবে। আর আমি বলবো এইটা আপনার ফিজিক্যাল প্রবলেম, যে আপনি এটা শুনতে, আপনি বারবার জিনিসটাকে চিন্তা করার কারণে এইটা আপনার ইমেজ বারবার ব্রেনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এক কাজ করেন, ওষুধটা খান রেগুলার, এবং একটু হাঁটেন সকালবেলা বিকালবেলা হাঁটেন, এবং ওষুধটাকে রাত্রে ঘুমান। তো ওই লোক মানে ওই ডাক্তারটার ম্যাজিশিয়ানের মতো কাজ করছে ওর, যেটা আপনি বলেন যে ডাক্তার বাংলাদেশে কিছু ম্যাজিশিয়ান ডাক্তার তো আছে রাসেল ভাই, ওই ডাক্তারের কথাটা শুনে এবং প্রায় 2-3 মাসে এরকম প্র্যাকটিসের কারণে ও ভুলে যেতে থাকে আস্তে আস্তে। ভুলে যাওয়ার পর আর তেমন প্রবলেম হয় নাই, ভুলতে 2012 সাল এখন পর্যন্ত প্রবলেম হয় না। কিন্তু লাস্ট কয়েকদিন ধরে রাসেল ভাই আমাকে বোঝাচ্ছিল এই ঘটনাটা শেয়ার করার জন্য। এটাই ছিল ঘটনা। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, একটু আগে বললাম যে মালদ্বীপে থাকেন, উনি হচ্ছে আহমেদ চাহান। আসলে পারিবারিক ঘটনা, পারিবারিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের বাইরে চলে যাওয়া। ওনার প্রফেশনটা হচ্ছে উনি একজন মসজিদের ইমাম ছিলেন, এবং ওনার ঘটনাটা আমি প্রায় বছর খানেক হলো এখানে শেয়ার করেছিলাম, মৌলভীবাজারের একটি ঘটনা। এই ঘটনাটার সিকুয়েলি আমি এখন আজকে বলবো আর কি। তো উনি যখন লাস্ট যে মসজিদে ছিলেন, সেই মসজিদ ছাড়ার পরে দ্বিতীয় মসজিদে আসার এরকম প্ল্যানিং ছিল না, কিন্তু যেহেতু সংসারের মানে ঘানি টানতে হয়, তো ওনার বড় ভাই তেমন চাকরি করতেন না, ওর বাবা অসুস্থ ছিলেন। তো উনি কি করতো, ওই যে আরবি পড়াতো, যেহেতু কোরআনের হাফেজ, আশেপাশে এলাকার বাচ্চা কাচ্চা পড়াতো। তো যাই যত পেতো আর কি, ওই টাকা দিয়ে মোটামুটি সংসারে যতটুকু কন্ট্রিবিউট করা যায় আর কি। তো ওনার মানে একটা সার্চিং ছিল যে ফ্রেন্ডদেরকে, ওনার বন্ধু বান্ধব তো সবই আপনার এরকমই হুজুর টাইপের সবাই। তো বলেছে যে আমি আশেপাশে কোনো মসজিদে যদি রমজানের সময় তারাবির হুজুর লাগে তারাবি পড়ানোর জন্য, আমাকে একটু রিকমেন্ড করে দিস আর কি। তো ওনার এক বন্ধু এরকম ওনাকে বলে রাখে। তো উনি কয়েকদিন পর ওনাকে নক করে যে আমি একটা মসজিদ পেয়েছি, তুই আয় কথা বলে যা। তো ওনার তো এরকম প্ল্যানিং যে উনি মসজিদে যে তারাবি পড়াবে। তো মসজিদের যে কমিটি আছে, মসজিদটা হচ্ছে ওনার এলাকার পাশের এলাকা, আমি নাম নিচ্ছি না সে এলাকার, উনি বারণ করেছেন, পাশের এলাকা, এবং মসজিদটা হাইওয়ের সাথে। আচ্ছা, তো হাইওয়ের সাথে থাকবার কারণে ওইখানে ওই এলাকায় আরেকটা বড় মসজিদ আছে, কিন্তু উনি এই মসজিদে না, এই মসজিদে সুযোগ পান আর কি। তো মসজিদে ঢোকার পরে ওই কমিটির লোকজন ওনার কাছ থেকে আজান শুনতে চান। উনি একটু হতভম্ব হয়ে যায়। আমি তো আসলে প্ল্যানিং করেছিলাম যে স্টুডেন্ট পড়াবো, আর এরকম আসলে ইয়া করবো আর কি, মসজিদে তারাবি নামাজ পড়াবো। তো আজান শুনতে চাচ্ছে। তো ওই ফ্রেন্ড আবার ওনাকে বলে নাই যে ওরা মুয়াজ্জিন খুঁজতেছিল মসজিদের জন্য।
তো উনি কি করে, আচ্ছা ঠিক আছে, যেহেতু চাচ্ছে আজান, উনি আজান দেন এবং আজানটা দেওয়ার পরে ওনার আজান শুনে সবাই খুব প্লিজড হয় আর কি। আচ্ছা। তো বলে যে ঠিক আছে, তো তুমি মুয়াজ্জিন হয়ে যাও মসজিদে। তো উনি আবার সেই মুয়াজ্জিন। তো উনি বলে যে আসলে আলিফ ভাই, আমার লাইফে মসজিদের রিলেটেড এত ঘটনা ঘটে গেছে, আসলে আমি আবারও মসজিদে ঢুকলাম এই জায়গায়, পাশের মসজিদে। তো ওনার বাড়ির থেকে বেশি দূরে না, খানিকটা দূরে। তো এই মসজিদ উনি জয়েন করে এবং এই মসজিদটার মানে বাউন্ডারিটা বলতে গেলে মসজিদের চারিপাশে দেয়াল দিয়ে ঢাকা, খালি যেই পোর্শনটা ঢোকার সেই পোর্শনে ওইটা ওপেন আর কি, ওখানে কোনো গেট টেট নাই। মসজিদটা ঢুকতে ডান দিকে একটা পুকুর পড়ে এবং পুকুরে এরকম ঘাট করা যে সবাই উজু যেন করতে পারে। ঠিক পিছন সাইডটা একটা কবর, দুটা কবর আসলে, একটা স্বামী স্ত্রীর দুটা কবর আর কি। এটা ওনার ঘরের প্রায় সাথেই বলতে গেলে। আর একটু খানিকটা দূরে গেলে একটা ছোট জায়গা, এলাকার ভিত্তিক লোকজন সবাই টাকা পয়সা দিয়ে এই মসজিদের যে 30 বছর ধরে ইমাম ছিলেন তাকে একটা জায়গা করে দেয় তার ফ্যামিলি সহ থাকার জন্য। তো তার ফ্যামিলি সহ ওই হুজুর, ওই ইমাম ওই মসজিদের ওই জায়গাটায় থাকতেন আর কি। তো মজার বিষয়, ইমাম, আমি আপনাদের সবাইকে বলে রাখি, ইমাম আসলে বয়স এত বেশি হয়ে যাওয়ার কারণে, ওভার 75 হয়ে যাওয়ার কারণে উনি মসজিদে ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে আসতে পারতেন না। মোস্ট অফ দ্য টাইম দেখা যেতে ওই শাহান ভাইকে ওনাকে নামাজ পড়াতে হতো বা আজান দিতে হতো, কোনো না কোনো সময় মাঝে মধ্যে আসতো আর কি। আর মসজিদটা এমন যে আপনার হার্ডলি ফজরের ওয়াক্তে মানুষ হয়। আর যেহেতু হাইওয়ের পাশে মসজিদটা, তো হাইওয়েতে যারা যাচ্ছে তখন জোহর আসর ফজর জোহর আসর মাগরিব এসা পড়ার জন্য যারা থেমে নামাজ পড়ে তারা পড়ে, আর এলাকা ভিত্তিক যে কজন আসে আর কি। তো ফজরের ওয়াক্তে নামাজের লোক খুবই ভালো ওই জায়গাটায়। ইভেন হার্ডলি এই মসজিদের আপনার মসজিদ কমিটির লোকজনও হার্ডলি মসজিদে আসে, কোন ডিসিশন নেওয়ার জন্য হলে আসে, বেতন টেতন দিতে হলে আসে। তো ঘটনায় যাই, উনি যখন এই মসজিদে জয়েন করে, তো ওইখানে থাকার জন্য তার কাপড় চোপড় নিয়ে আসে এই জায়গায়। ওনার তো সব ওয়াক্তে সে মসজিদে দেখা মোস্ট অফ দ্য টাইম ওই মক্তবে এলাকা ভিত্তিক লোকজন তাদের বাচ্চা কাচ্চা তাকে দিয়ে যায় সকালে মানে পড়াশোনা করার জন্য মক্তবে। আর উনি অন্যান্য সময় আজান দিয়ে একটু রেস্ট নেয় মোস্ট অফ দ্য টাইম। আমার ঘুমাতে খুব পছন্দ। তো উনি কি করলো, সেদিনের ঘটনা, সেদিন ওনার একটা রেগুলার অভ্যাসে ফজরের ওয়াক্ত যখন হয় তখনই তার মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। তো ওয়াক্ত থেকে 15 মিনিট আগে সে উজু টুজু করে আজান দেয়, মানে পাক পবিত্র হয়ে আজান দিয়ে দেয় আর কি। তো ওনার আজান দেওয়ার সময় হয়ে যায় আর কি। ওই দিন আজান দেওয়ার জন্য তিনি প্রিপারেশন নেন। ওই মোবাইলে অ্যালার্ম বাজে, সে উজু করবে, পাক হবে, বাথরুম টাথরুম শেষ করার পরে পাক পবিত্র হওয়ার জন্য উজু করতে যায় পুকুর ঘাটে যাওয়ার সময় তিনি তার পেছন সাইডে যে কবরস্থান আছে সেই কবরস্থানে দেখে একটা লোক দাঁড়িয়ে, মানে যাওয়ার পথে ওই জায়গাটায় আপনার কবর জিয়ারত করছে ফজরের ওয়াক্তে। আসলে ফজরের ওয়াক্তে কবর জিয়ারত করছে, এটাও কেমন একটা অদ্ভুত। হতে পারে এলাকা ভিত্তিক কোনো এলাকার কোনো মানুষ, তার কোনো রিলেটিভের কবর এটা সে জিয়ারত করতে এসছে। তো সে উজুটা করে পিছন দিকে ঘুরতেই দেখে মানুষটা নাই। আসলে খুব সিম্পলি হিসাব যে ওই জায়গাটায় ঢুকতে গেলে পুকুরটা ক্রস করে আসার লাগে, তো ওনার চোখে পড়বে যে পুকুরটা ক্রস করে একটা লোক যাচ্ছে। কিন্তু ওই কবর জিয়ারত করার পর এখানে আশেপাশের মানুষ নাই, তো উনি ভাবে যে মসজিদের ভেতরে হয়তো আছে। তো মসজিদের ভেতরে ঢোকে এবং ঢোকার পরে দেখে না কেউ নাই, একটু খানিকটা অবাক লাগে। তো বলে যে আরে ভাই, আসলে ত্যাক্ত বিরক্ত, এসব জিনিসগুলা আমার সাথে এত ঘটে, এত প্যারানর্মাল জিনিস ঘটছে আমার লাইফে, এই আসছে ভ্যানিশ হয়ে গেছে, এগুলি আমার কেয়ার হয় না। মানে কে আসলো না ভ্যানিশ হয়ে গেল আমি খেয়াল করি নাই ওনার চেহারাটা। ওনার পরে পিছনটা আমি দেখতে পাইছি। এরকম করে প্রথম দিন, দ্বিতীয় দিনে তিনি সেম ভাবে ওই লোকটাকে ওই জায়গায় কবর জিয়ারত করতে দেখেন। তৃতীয় দিন ওইরকম টাইমে ফজরের ওয়াক্তে তার ঘুম ভাঙে, অ্যালার্মে ঘুম ভাঙে, দরজা খুলতেই দেখে লোকটা তার দরজার সামনে দাঁড়িয়ে সে সালাম দেয়, অনেক দৌড় একটা সালাম দেয়। তো উনি বলেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন আমি তো আপনাকে প্রায় সময় এখানে দেখি। বলে জি হুজুর, আপনাকে একটু আজকে আসতে হবে, আমার কবরটা একটু জিয়ারত করাই দিতে হবে। যে কবরে আসছি জিয়ারত করতে, সেটা আপনি একটু জিয়ারত করে দেন আজকে। বলে আসলে এখন তো ফজরের ওয়াক্তের আজান হয়ে গেছে, আমি চাই না এখন জিয়ারত করতে, আপনি এক কাজ করি, আমরা নামাজ কালাম পড়ে তারপরে জিয়ারত করলাম। বলেন না, আপনাকে এখনই জিয়ারত করতে হবে, আপনি দরকার হলে পরে আজান দেন, পরে আজান। বলেন না, আমাকে আজান না দিলে এলাকার লোকজন বলবে যে ফজরের ওয়াক্তের আজান হয়নি এই জায়গায়, এটা একটা দাগ উঠে যাবে, কথা উঠে যাবে, আমি চাই না এরকম কিছু। যেহেতু মসজিদের সব রেসপন্সিবিলিটি আমার, আমি মুয়াজ্জিন, আমাকে আজান দিতেই হবে এখানে, সামহাও এটা আপনাকে ব্যবস্থা করেন। বলে যে আচ্ছা ঠিক আছে। তো বলে যে উনি কি করলো, যে উনি উজুখানায় চলে গেল। যেতে লোকটা ওই জায়গাতে আর নাই। উজুখানা থেকে পেছনে তাকায়, যে নর্মালি যে লোকটা ওখানে মানে কবর জিয়ারত করতে দেখে, ওই লোকটাকে আর পেল না। তো যাই হোক, উনি আজান দিলেন, আজান দিয়ে নামাজ কালাম পরে ঘরে ঢুকে শুয়ে পড়লেন। সকালবেলা এরকম রেগুলার রুটিন। এরপর থেকে রাসেল ভাই একদিন না, 2 দিন না, টানা 20 দিন এরকম ফজরের ওয়াক্ত হয়, সে ওয়াশরুমে যায়, পাক পবিত্র হওয়ার জন্য, ওযু করার জন্য আপনার পুকুর ঘাটে যায় এবং ছবির মতো একই পজিশনে এই লোকটাকে ওই কবর জিয়ারতের অবস্থায় দেখতে পায়।
আচ্ছা, জিয়ারতরত অবস্থায় দেখতে পায়। একই ছবি, মানে একটা Same দেয়ালের জিনিসটা। মধ্যে একটা ছবি যেরকম থাকে, এই দৃশ্যটা তার ফজরের ওয়াক্তে ওই জায়গায় প্রতিদিন দেখা মানে হয়। কবরের একই প্রান্তে একই দাঁড়িয়ে প্রান্তে একই রকম কোনায় করে, দাঁড়িয়ে হ্যাঁ। উনি কবর জিয়ারত করছে। ওই ঘটনার থেকে 20 দিন পর এবং মসজিদে জয়েন করার পর 1 মাস 10 দিন পরে ওই দিন তার ঘুম ভেঙে যায়। কিন্তু রেগুলার অভ্যাস যে অ্যালার্ম দেয়, অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় যে হয়তো এখন অ্যালার্ম দিবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। কারণ ফজরের ওয়াক্তের আভা রাতের আভা অলমোস্ট সেম। দরজাটা খোলার পরে সেই লোকটাকে দেখতে পায়। তো বলে যে ভাই, আমি তো ওরকম ভাবে এই লোকটাকে এতদিন চেহারা সুরত দেখি নাই, পিছনটাই দেখছি, একদিনই আমার দরজার সামনে আসছিল। প্যারানর্মাল কিছু বলবো না, উনি একটা সুদর্শন লোক, এত সুন্দর দেখতে, সুরমা দেওয়া চোখে, সুন্দর সুরমা দেওয়া পাঞ্জাবি পায়জামা, সুন্দর গঠন। বলবো না যে খুব অদ্ভুত গঠন, তাও না, উনি খুবই সুন্দরভাবে আসছে। উনি আমাকে সালাম দিল, আমি সালাম গ্রহণ করলাম এবং সালাম গ্রহণ করার পর ওনার একটা অদ্ভুত রিকোয়েস্ট আসলো। রিকোয়েস্টটা হলো যে উনি একটা লাশ নিয়ে এসছে, সেটাকে জানাজা দিতে হবে। আচ্ছা, তো ওনার প্রথম কথা, মুয়াজ্জিনের মানে শান ভাইয়ের প্রথম কথা আছে, এলাকায় তো আমাকে কেউ একটা মৃতর খবর জানালো না। ফার্স্ট অফ অল, আপনি ফজরের ওয়াক্তে ডেড বডি নিয়ে আসছেন, কেউ যদি মারাও যায় সে পরদিন সকাল পর্যন্ত ওয়েট করে, দুপুরে হয়তোবা জোহরের ওয়াক্তে জানাজা হয়ে কবর হয়, মোস্ট অফ দ্য লাশের কবর এভাবে হয়। আপনি ফজরের ওয়াক্তে নিয়ে আসছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এলাকা কোনো লোক এসে আমাকে বলে নাই যে মাইকে এলান করতে হবে। মাইকে তো আমি এরকম এলান করি যে একটি মারা গেছে, অমুক মারা গেছে, এলাকার এরকম মানুষ মারা গেছে, আমি মাইকে জানাই দিই, কিন্তু আপনি তো এরকম কিছু জানালেন না। ওনার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা দুজন মিলে জানাজা করব, জানাজা করার পরে লাশটা আমরা দাফন করব, দাফনের সর্ব প্রস্তুতি নেওয়া আছে, কবর খোঁড়া আছে, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট জানাজা পড়াবেন। তো উনি বলে যে না, আসলে এরকম তো এখতিয়ার নাই, আমি পড়াতে পারবো না, আর আপনি কোথা থেকে মার্ডার করে নিয়ে আসছেন এই জিনিসটা আমার দেখা দরকার। তো উনি মনে মনে ভাবে শাহান ভাই যে হয়তো উনি ব্লাফ মারছে, বাইরে কোনো লাশ নাই, এবং উনি দরজাটা খুলে উকি মারে, সে একইভাবে দেখে যে হ্যাঁ আসলেই আশেপাশে কোনো লাশের খাটিয়া টাটিয়া কিছু নাই। তো ডান পাশে তাকাতেই উনি বলতেছে যে কই আপনার লাশ টাশ কোথায়? বলে যে এই যে আপনার সামনেই তো লাশ। তো উনি দেখে আসলেই মসজিদের সামনে সিঁড়ির 3টা স্টেপ, সিঁড়ির উপরে একটা লাশ পড়া। তো প্রথমে উনি একটু ঘাবড়ে যায়, ঘাবড়ানোটা যে কোনো মানে যে কোনো নর্মাল মানুষের জন্য স্বাভাবিক। উনিও ঘাবড়ে যায় এবং ঘাবড়ানো অবস্থায় বলে যে আপনি এই লাশটা নিয়ে আসছেন মানে কি? উনি নিজেকেও সামলাতে পারছেন না, আর ওই মুহূর্তে তার বাথরুমেও যাওয়া দরকার। তো উনি বলছে যে না, আপনি দেখেন, আপনি জাস্ট যেভাবে পারেন এই লাশটার দাফনের ব্যবস্থা করেন। উনি তো মোটামুটি মানে অ্যাডামেন্ট যে উনি লাশটার জন্য জানাজা পড়াবেন না। তো লাশটা এমন ভাবে মসজিদের সামনে রাখা, আপনি রীতিমতো দেখলে ভয় পেয়ে যাবেন। মসজিদের সামনে দরজার উপরে রাখা, দরজার সামনে সিঁড়ির উপরে রাখা। তো বাচ্চা লাশ হলে রাসেল ভাই ওই কোলে করে নিয়ে আসা যায়, অনেকের বাচ্চা লাশ আসে হয়তো টাইমলি তাড়াতাড়ি দাফন করে ফেলতে চায়, কিন্তু না, এটা একটা বড় লাশ এবং পুরা সিঁড়িটা কভার করে আছে। তো উনি বলে যে না, আমি জানাজা পড়াতে পারবো না, অ্যাকচুয়ালি এই জানাজা আমি পড়বো না। আর 2 জন মিলে জানাজা হয় কিনা এটাও আমার মোটামুটি জানা নাই, বা এরকম কিছু একটা তিনি বলেন। বলে না, আপনাকে এর জানাজা পড়তে হবে, আপনি যদি এনার জানাজা না পড়েন তাহলে এই লাশের চেহারা আপনাকে দেখতে হবে। তো উনি বলেন না, আমি লাশের চেহারাও দেখবো না, আমি জানাজা পড়বো না। কিন্তু ভয় কাজ করতে থাকে রাসেল ভাই, যে এত রাতে এরকম একটা মানুষ মানে ফজরের ওয়াক্তে এসছে, আর আমি যে দরজা, উনি কি করে ওয়াশরুম থেকে আসার পরে আবারও ওনাকে সামনাসামনি পায় এবং ওনাকে একই আর্গুমেন্ট করতে দেখা যায়। তো উনি কি করে, একটা পর্যায়ে চিন্তা করে আমি যে উনি মানে রুমে ঢুকে যাবে দৌড়ে, কিন্তু রুমের তালা দিয়ে আসছে উনি, মোবাইল ফোন সব রুমের ভেতরে, রুমে তালা দেওয়া। তো উনি কি দৌড়ায় যাবে, কিন্তু দৌড়াতে গেলে তালা খুলতে গিয়ে যদি তাকে খট করে মেরে ফেলে। তো উনি এর মধ্যে উজু করে আস্তে আস্তে 5-6 বার ওনার শরীর বন্ধ করে ফেলে আয়াতুল কুরসি পড়ে, কিন্তু তারপরেও তার ভিতরে একটা ভয় থাকে। বলে আমি আপনার লাশের জানাজা পড়বো না। উনি কি করে, একটা ভৌ দৌড় মারার প্ল্যান করে। ওই লোকটা বলে কই যাবেন? হঠাৎ করে তো হুজুর মানুষ মাথা মানে একটা পর্যায়ে বিরক্ত হয়ে মাথা নিচে তাকাতে তাকাতে যখন মাথা উঁচুতে তাকায়, মানে মাথা উঁচু করে, তখন দেখে যে এই কালো আভাটা আস্তে আস্তে সরে দিনের বেলা হয়ে যাচ্ছে। তার চারিপাশে খালি কবর আর কবর। তিনি যে এলাকায় ছিলেন, জায়গাটাই কবর। উনি যে এলাকাতে ছিলেন সেই এলাকায় উনি নাই, মানে স্টেপে স্টেপে কবর। বলে যে আমি প্রতিটা স্টেপ দিব, আমার মনে হয় কবরের উপরেই পাড়া পড়বে। এই সামনে কবর, পিছনে কবর, আর উনি আমার থেকে 10 গজ সামনে দাঁড়ানো ওই লাশটা নিয়ে। আমি যে এলাকায় ছিলাম সেই এলাকাটাই আমি নাই।
মরুভূমির মতো একটা এলাকা, চারিপাশে উঁচু ঢিবির মতো কবরগুলা চারিপাশে পাথর দিয়ে মার্ক করা, কিন্তু কার কবর কি এটা জানি না। দূর দূরান্তে কিছু গাছ দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটায় কিভাবে আসলাম, ওনার কোশ্চেন হচ্ছে এটা। আমি তো এই জায়গায় ছিলামই না। উনি একটা মানে উনি বলে যে আমার রীতিমতো আমি আসলে ত্যক্ত হয়ে যাচ্ছি, যে এই জিনিসটা আমি এভাবে ফেস করব, এবং এমন একটা জায়গায় তুরির মধ্যে সেকেন্ডের মধ্যে চলে আসবো যে জায়গাটা একদম অচেনা। তো উনি তারপরে ওই জায়গায় অ্যাডামেন্ট, না আমি আপনার লাশের জানাজা পড়াবো না। আচ্ছা, উনি কি করলো, যে যা হবার হবে, আল্লাহ তাআলার নাম নিয়ে আমি শরীর বন্ধ করে রাখছি, যদি কোনো ক্ষতি করে আমাকে মেরেও ফেলে, ইটস আপ টু দেম। উনি কি করে, একটা ভৌ দৌড়ার প্ল্যান করে, দৌড়াতে থাকে, অনেকক্ষণ দৌড়াতে থাকে। আসলে দৌড়াতে একটা সময় মাথা মানে হাঁপিয়ে যায়, হাঁপিয়ে মাথা নিচু করে ফেলে। মাথাটা উঁচু করার সাথে সাথে দেখে সে হাইওয়ের সামনে চলে এসছে। সে এমন অবস্থায় দেখে নিজেকে যে সে পাশের এলাকায় চলে আসছে, খুব বেশি দূরেও না, সেখান থেকে মসজিদের দূরত্ব ম্যাক্সিমাম 10 মিনিটের রাস্তা। সে হাইওয়ে ধরে যে দৌড়াচ্ছিল, যতক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছিল ততক্ষণ পর্যন্ত সেই সাউন্ডটাই আসছিল, আপনি কি জানাজাটা পড়াবেন না, মানে বারবার কোশ্চেন করছে। আর ওই কনভারসেশনের মাঝখানে একবার ওই লোকটা চটে গেছিল, তখন উনি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু তার দৌড়ানোটা এটা বন্ধ করে রাখতে পারে না। তো একটা পর্যায়ে সে যখন দেখে যে না, এখন আর শব্দটা আসছে না, সে কি করে আস্তে আস্তে মসজিদের দিকে আগাতে থাকে। রাসেল ভাই অ্যাজ ইউজুয়াল ঘটনা এরকম যে মসজিদের সামনে যায় সে, মসজিদের সামনে যাওয়ার পর দেখে সেই লোকটা মসজিদের ওই সিঁড়ির পাশে বসে আছে, লাশটাও সিঁড়ির সামনে, এবং তাকে বলছে যে হ্যাঁ, আপনাকে যেতে হলে আমার লাশ পার করে মসজিদের ভিতরে যেতে হবে, আপনি যদি আজান দিতে চান। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাকে বলি, আপনি যেভাবেই পারেন এটা আপনাকে করেই যেতে হবে, হয় আপনি জানাজা দেবেন, না হলে আপনার চেহারা দেখতে হবে। তো উনি লাস্ট মোমেন্টে রাজি হয়, হ্যাঁ আমি চেহারা দেখব, আমি এই লাশের চেহারাটা দেখব, আমাকে চেহারা দেখেন, তাও আমি জানাজা দিব না। তো ওই লোক বলে ঠিক আছে। কাফনের কাপড় সেই মুখ থেকে সরানোর পরে সবাই নিশ্চয়ই চিন্তা করছেন যে এই লাশের চেহারাটা হয়তো এই শাহান ভাইয়ের হবে, অথবা হুজুরের হবে, মানে যে লোকটা এসছে লাশ নিয়ে তার হবে। শাহান ভাই বলে, শাহান ভাই সেটা চিন্তা করছিল যে আপনাদের কি চিন্তা সেটা আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকে লিখে পাঠাবেন, মানে জানতে চিন্তা করেছিল। আর আমি ভুল চিন্তা করেছি, আমি যখন শুনেছিলাম, আমি যখন জিজ্ঞেস করেছিলাম, আমি ভুল চিন্তা করেছি। আমি খুব স্মার্টলি উত্তর দিয়েও দেখছি যে না, আমার উত্তরটা হয়নি। উনি বলল যে, শাহান ভাই বলছে যে আমার কাছে মনেই হচ্ছিল যেটা হয়তো আমার চেহারা হবে, অথবা যে নিয়ে আসছে তার চেহারা হবে। তাই হয় সাধারণত, তাই তো হচ্ছে ঘটনাগুলোতে। যখন লাশের মুখটা থেকে মুড়ানো গিট সরানো হলো, দেখলো এটা তার দাদার, ঘটনাটা বন্ধ করে দেবো, দাদার লাশ, দাদা জানের লাশ। উনি মারা যান 2004 সালে, কিন্তু দাদার যে লাশ উনি এই জায়গাটায় এতদিন পরে এই অবস্থায় মরুভূমি ঘুরে এসে দেখবে, এইটা উনি কখনোই চিন্তা করেনি, কখনোই ভাবে নাই এটা দাদার লাশ অন্য একটা জায়গায়। তো উনি অ্যাডামেন্ট জানাজা হবে না। তো একটা পর্যায়ে ওই লোকটা যখন তার সাথে হেরে যায়, তখন ওনাকে বলে কয়েকটা ভালো কথা বলে, যেগুলি আমি রেডিওতে শেয়ার করছি না, ওনাকে বলে যায় এইসব কথাগুলা, এবং লাস্ট মোমেন্টে ওই জায়গাটা ত্যাগ করে। এবং এটার পর থেকে উনি তেমন কোনো কিছু আর ফেস করেন নাই, কিন্তু তার ঘটনা অনেক আছে। তার ছোটবেলা থেকে বহু ঘটনা তার মা তার সাথে ফেস করেছে, তার মাই বেশিরভাগ ফেস করেছে তার মা তাকে নিয়ে। তো সেগুলা সে আমার সাথে শেয়ার করেন নাই, হয়তো শেয়ার করবেন বাংলাদেশে এসে, স্টুডিওতে কিছুটা হয়তো শেয়ার করবে, কিন্তু ওই ঘটনার পরে সে ডিরেক্টলি রুমে চলে যায় এবং শুয়ে পড়ে, অজ্ঞানের মতো শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা, ওই দিন আর ফজরের আজান দেয় নাই। এবং রাসেল ভাই, আপনি আমাকে মনে করাই দেন নাই ছোট্ট একটা পয়েন্ট, সে ঘরে ঢোকার পর যখন মোবাইল হাতে নেয়, দেখে রাত 2:30।